আমরা দেখছি সারা দেশে এনসিপি নেতৃবৃন্দ তারা সারা দেশে পথসভা করছেন, গণসংযোগ করছেন। তারা একদিকে বলছে নির্বাচন পিছিয়ে দেয়া হোক, সংস্কার আগে, বিচার আগে, আবার অন্যদিকে তারা গণসংযোগ করছে এবং অনেকটা ভোটের মতোই ভোটের আগে যে গণসংযোগগুলো করা হয়, পথসভা, তারপরে মানুষের কাছে কাছে যে বলা যে আমরা একটা পরিবর্তন চাচ্ছি, পরিবর্তনের পক্ষে। আমরা জানি বিএনপিও তো একটি পরিবর্তন চায় এবং সেই লক্ষ্যে বিএনপি 31 দফা দিয়েছিল। তো আসলে কি মনে হয় আপনার বিষয়গুলো, যে আসলে এনসিপি আসলে কি চায়? আপনি যেটা বলছেন জনসংযোগ, যেটাকে বলছেন, আসলে জনসংযোগের যে উপস্থিতি আপনি লক্ষ্য করবেন, ওখান থেকে ওনাদের একটা শিক্ষণীয় ব্যাপার আছে বলে আমি মনে করি। একইভাবে ওনারা আসলে হয়তো খুব সংক্ষিপ্ত সময় অনেক বড় নেতা হয়েছেন, বাংলাদেশে অনেক বড় আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেজন্য হয়তো ওনাদের এই অনভিজ্ঞতার কারণে ওরা হয়তো বুঝতেছেন না, কারণ ওনাদের দীর্ঘ রাজনৈতিক করার অভিজ্ঞতা নেই। কখন একটি রাজনৈতিক দল গঠন করা যায় এবং রাজনৈতিক দল গণমত ভিত্তিক কী হতে হয়, সেই জায়গাটা আমি অভাব লক্ষ্য করছি। আর যেটি বললেন, এটা একটা দ্বিচারিতা। গণসংযোগও করবেন, রাজনৈতিক জনমত তৈরি করার চেষ্টা করবেন, আবার একইভাবে নির্বাচন সংস্কারের আগে নয়। দেখেন, বিএনপি কিন্তু সর্বদা একটা সংস্কার চাওয়া দল, সংস্কার বাস্তবায়ন করা দল। কেননা ভিশন 2030 আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ঘোষণা করেন, সেটি একটি সংস্কার প্রস্তাবনা। বাংলাদেশের যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বা যে সাংবিধানিক কাঠামো কিংবা পরিচালনার যে কাঠামো, সেই কাঠামো পরিবর্তনের জন্য কিন্তু ভিশন 2030 দেওয়া হয়েছিল। একইভাবে দেশনায়ক তারেক রহমান তখন 27 দফা ঘোষণা করেছিলেন 2022 সালে। তো 27 দফা ঘোষণায় ওখানেও কিন্তু একটা সংস্কার প্রস্তাব। এটা এখন কি নামে দিয়েছেন, সেই জন্য যদি আপনি মনে করেন যে এটা সংস্কার প্রস্তাব না, তাহলে আমি মনে করি ভাষা বোঝার দুর্বোধ্যতা আমাদের রয়েছে। আরেকটি জিনিস খেয়াল করেন, এরপর যখন গণতন্ত্র মনা দলগুলোর সাথে বিএনপি আলোচনার ভিত্তিতে দেশনায়ক তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফাও কিন্তু এটা সংস্কার প্রস্তাবনা। এখন বিষয়টি হলো, দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি তাদের 3বারের অভিজ্ঞতা রয়েছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার। যে সংস্কার প্রস্তাবনা আর আগন্তুককেও, স্ট্রেঞ্জারকেও তার সংস্কার প্রস্তাবনা এক হবে না। কিন্তু অন্তর্নিহিত অর্থগুলো আমাদের বুঝতে হবে। দেশনায়ক তারেক রহমান তথা বিএনপি এবং সমমনা দলের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, এই 31 দফার ভিতরেই আপনি লক্ষ্য করবেন যেই সংস্কার প্রস্তাবনাগুলো এখন বিরাজমান কাঠামোতে যারা দিচ্ছেন, তাদের সকল কিছুই কিন্তু ওখানে রয়েছে। হয়তো ভাষা ব্যবহারের হয়তো পার্থক্য রয়েছে, ভাষার শব্দের ভিন্নতা রয়েছে, কিন্তু এটার যে অন্তর্নিহিত যে অর্থ, যে সেটা কিন্তু 31 দফায় রয়েছে। আর সংস্কারের পক্ষে থাকাটা বিএনপি যদি খুবই স্বাভাবিক, কারণ আমরা একটা প্রগতিশীল রাজনৈতিক দল। আমাদের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। এটা একটা সংস্কার, এটা একটা প্রগতির ধারা। তিনি এসে সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে শুধুমাত্র বাংলাদেশি ভূখণ্ডে বসবাসকারী যারা রয়েছেন তাদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছেন। এটা একটি সংস্কার। কারণ তার আগে আমরা দেখেছি বাঙালি থেকে বাংলাদেশি, এটা তো একটা নিঃসন্দেহে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য একটি বড় পরিচয়, বড় সংস্কার। তো সংস্কার আমাদেরকে বুঝতে হবে, সংস্কার আমাদেরকে ধারণ করতে হবে। আর সংস্কার এবং নির্বাচন কখনোই কন্ট্রাডিক্ট করে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনও কন্ট্রাডিক্ট করে না। কারণ সংস্কার, নির্বাচনের প্রয়োজনে কিছু সংস্কার দরকার হয়, সেই সংস্কারগুলো করেন না। আমি যতদূর জানি, রাজনৈতিক দলগুলো আপনার বর্তমান সরকার যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তার ভিতরে 122টি জায়গায় তারা কিন্তু ঐক্যমত হয়েছে। তো একটু কি বাস্তবায়ন হতে দেখেছি আমরা? না, এখন পর্যন্ত সংস্কারের কথা বলে শুধুমাত্র এভাবে টাইম কিল না করে আলটিমেটলি জনভিত্তি তৈরি করার চেষ্টাও করেও লাভ হবে না। কারণ গণমানুষ সচেতন, গণমানুষ লড়াই সংগ্রাম করে তো বাংলাদেশে যেভাবে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, একইভাবে 90-এর যে গণ অভ্যুত্থান সেটি করেছে, একইভাবে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে মানুষগুলো সেই চেতনা নিয়েই করেছে। সুতরাং একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হলো যে বিএনপির সাথে এনসিপির, এমনকি সরকারের সাথে বিএনপির যে বিরোধ দেখা যাচ্ছে, কিংবা কাদা ছোড়াছড়ি যদি বলি, বিভিন্ন মন্তব্য, পাল্টা মন্তব্য, আসলে এর আড়ালে অন্য কিছু আছে কিনা? এটা কি বিএনপি এবং এনসিপির পলিটিক্যাল ডিপ্লোমেসি কিনা? কেননা গত পরশু এবি পার্টির একজন নেতা, তিনি নাম বলবো না, তিনি বলেছেন যে ভেতরে ভেতরে বিএনপি এবং এনসিপি আসন ভাগাভাগি করছে। আসলে তাহলে আমরা কি বুঝবো?
উনি জামাতকেও বলেছেন, বিএনপি, জামাত এবং এনসিপি। বিএনপি, জামাত, হ্যাঁ, এনসিপি। হ্যাঁ, আপনি নাম বলতে নাম বলার সুযোগ আছে, কারণ উনি তো এবি পার্টির যে মঞ্জু ভাই, উনি প্রকাশ্যেই বলেছেন, মিডিয়ার মাধ্যমে বলেছেন। কিন্তু কথা হলো, বিএনপি কিন্তু সবাইকে আহ্বান জানায়, যখনই বাংলাদেশের সংকট আসে, জাতীয় সংকট আছে, বিএনপি কিন্তু সংকট সমাধানের জন্য সবাইকে আহ্বান জানায়। এটা বিএনপির কোনো নির্বাচনকে কেন্দ্র করেই রাখতে হবে তা না, কারণ ইতিমধ্যে যারা সচেতন মানুষ সবাই বোঝে এই দেশে, বাংলাদেশে যদি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটের রেজাল্ট কী হবে মোটামুটি সবাই বোঝে। তারপরও বিএনপির সাথে যদি এনসিপি কিংবা জামাতের এই আলোচনা হয়, এটা বিএনপির ঔদার্য বলে আমি মনে করি। যদি আমি বিএনপির বাইরে গিয়ে বলি, আমি মনে করি বিএনপির এই মুহূর্তে কোনো প্রয়োজনীয়তা ছিল না, কারণ বিএনপি এদেশে গণভিত্তি আছে, বিএনপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমত নিয়েই বিএনপি এককভাবে নির্বাচন বলেন আর রাষ্ট্র পরিচালনা করেন, সেই সক্ষমতা বিএনপির রয়েছে। তারপরে যদি করে থাকে, নিশ্চয়ই এটা বিএনপির মহানুভবতা এবং ঔদার্য। আর আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বলি, ওনারা আমার চেনাস্পদ অনুজ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজ, গত এই পুরো ফেসিবাদ বিরোধী আন্দোলনের একটা অভিজ্ঞতা রয়েছে, বিটার এক্সপিরিয়েন্স রয়েছে। ওনারা হয়তো সংক্ষিপ্ত সময় একটা বিপ্লব করেছেন, কিন্তু বিপ্লবের মর্মমূলে একটা সংগ্রাম থাকে। 17 বছরের সংগ্রাম সংক্ষিপ্ত বিপ্লবে কিংবা যুদ্ধের মধ্যে হয়তো নিকাপাত হয়েছে, পরিসমাপ্তি করেছে, কিন্তু 17 বছর ধরে যারা কাজ করেছে, আপনি মাস্টার মাইন্ড বললে তাদের বলেন, তারা হয়তো ক্রেডিবিলিটি দাবি করে না। তো আপনাকে বিবেক তাড়িত হয়ে রাতে যখন আপনি নিদ্রা যাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আপনার বিবেক বিবর্জিত হচ্ছে কিনা। কারণ হলো, যদি বিবেক বিবর্জিত হয়, তাহলে এই ছাত্র জনতার বিপ্লবের স্পিডের সাথে এটা যায় না।